দেখে নেব খেলার সময় শিরোনামগুলো। বিশ্বকাপ ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের ক্যাম্প সামনে রেখে চট্টগ্রামে বাংলাদেশ দল। কাল শুরু 3 দিনের অনুশীলন। দেশের বাইরে থাকায় নেই সাকিব মুস্তাফিজ। বিশ্বকাপের কম্বিনেশন সেট করতেই জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম 2 ম্যাচ খেলবেন না সাকিব। কোচ ও অধিনায়কের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত, বললেন সমালোচনা অবান্তর। ডিপিএলের শান্তর সেঞ্চুরিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে বিধ্বস্ত করে শিরোপা উদযাপনের অপেক্ষায় আবাহনী। মিরপুরে মুশফিকের আউট বিতর্কে প্রশ্নবিদ্ধ আম্পায়ারিং। এবং সুখবর পেল বাংলাদেশ নারী ফুটবল দল। সাফের প্রস্তুতিতে জুনে চাইনিজ তাইপের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ খেলবে সাবিনারা। অর্থের অভাবে দেশের বাইরে হচ্ছে না ক্যাম্প। জিম্বাবুয়ের সিরিজের আগে প্রস্তুতি ক্যাম্পে অংশ নিতে চট্টগ্রাম পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দলের 17 সদস্য। রাত 8:30টার ফ্লাইটে ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছান তারা। পরে বিসিবির বাসে করে টিম হোটেলে চলে যান সবাই। শুক্রবার সকাল থেকে টানা 3 দিন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করবে পুরো দল। এ সময় ম্যাচ সিনারিও তৈরি করে বিভিন্ন ডিপার্টমেন্টের আলাদা আলাদা সেশন হওয়ার কথা রয়েছে। অতিরিক্ত গরমের কারণে জিম্বাবুয়ে সিরিজ এবং বিশ্বকাপের কথা মাথায় রেখে এই কন্ডিশনিং ক্যাম্প আয়োজন করেছে বিসিবি। কোচিং প্যানেলের সব সদস্যরা উপস্থিত থাকবেন সেশনগুলোতে। এই 3 দিন অনুশীলনের কোনো ছবি বা ফুটেজ প্রচার করবে না ক্রিকেট বোর্ড। ক্লোজ ডোর অবস্থায় চলবে অনুশীলন। টি-20 বিশ্বকাপের আগে অন্য খেলোয়াড়দের বাজিয়ে দেখতে এবং ভিন্ন রকম কম্বিনেশন সেট করতে জিম্বাবুয়ে সিরিজে প্রথম 2 ম্যাচ খেলবেন না সাকিব। যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোচ, অধিনায়ক এবং নির্বাচকদের সঙ্গে আলোচনা করে। যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেছেন সাকিব আল হাসান। তিনি বলেন, সিরিজের শুরু থেকে তার না থাকা নিয়ে যেসব আলোচনা হচ্ছে তা একেবারেই অবান্তর। যুক্তরাষ্ট্রে আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারলে ভালো কিছু করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শুরু থেকেই খেলবেন না সাকিব, এটা জানা গিয়েছিল আগেই। গত মঙ্গলবার দল ঘোষণার পর পরিষ্কার হয় বিষয়টি। তবে সিরিজ না খেলে ডিপিএল খেলবেন সাকিব, প্রধান নির্বাচকের এমন কথায় বিভিন্ন মহলে শুরু হয় কানাঘুষা, যার সবই অবান্তর বলে মন্তব্য করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। জিম্বাবুয়ে সিরিজে অবশ্যই খেলবো। দেশে হয়তো এ নিয়ে একটা কনফিউশন চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে কথা চলছে যে আমি জিম্বাবুয়ে সিরিজে শুরু থেকে খেলবো না, ডিপিএল খেলবো। আসলে কোচ, অধিনায়ক সবার সঙ্গে আগে কথা বলে রেখেছিলাম। কোচ বলেছিলেন 2টো ম্যাচ খেললেই হবে। এরপর অধিনায়ক ও নির্বাচকদের সঙ্গে কথা বলি, তারা বলেছে 2টো না 3টা ম্যাচ খেলো, তাহলে আমাদের জন্য ভালো হয়। আমি বলেছি সমস্যা নেই। এটাই সিদ্ধান্ত হয়েছে, যেটা নিয়ে দেশে এত কনফিউশন দেখতে পাচ্ছি। খুবই অবান্তর আলোচনা। বিশ্বকাপ মিশন শুরুর আগে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ প্রস্তুতি নেবে বাংলাদেশ। তাই দল নিয়ে কাঁটা ছেঁড়ার শেষ অপশন এটাই। মূলত এজন্যই সাকিবকে বিশ্রামে রেখে দলের বিভিন্ন রকম কম্বিনেশন সেট করে দেখতে চায় টিম ম্যানেজমেন্ট। প্রথম 2 ম্যাচ না খেলার পেছনে এটাই বড় কারণ বলে ব্যাখ্যা করেছেন সাবেক অধিনায়ক। আমেরিকা থাকলে ফেসবুকে বেশি সময় কাটানো হয়, দেশে থাকলে সময় পাই না। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব দেখলে আমার একটু হাসিই পায়। মানুষ যে কত রকম চিন্তা করতে পারে, যা হয়েছে বিসিবি আর আমার মধ্যে আলোচনা করেই হয়েছে। কারণ আমাদের অন্যান্য খেলোয়াড়দেরও দেখা জরুরি। বিভিন্ন ধরনের কম্বিনেশন তৈরি করতে হলে আমাদের কি অবস্থায় থাকতে হবে সে প্রস্তুতিটা নিতে পারি। আসলে এগুলো আলোচনার মাধ্যমেই হয়, আমার ইচ্ছা মতো হয় না। হতে পারে বাংলাদেশের জার্সিতে এটাই সাকিবের শেষ টি-20 বিশ্বকাপ, তাই চলে আসে প্রত্যাশার বিষয়টিও। যুক্তরাষ্ট্রে কেমন করতে পারে বাংলাদেশ, সেই প্রশ্নে সাকিব বড় স্বপ্ন না দেখালেও ভালো করার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি। বিশ্বকাপ পাওয়ার মতো অবস্থায় আসছি কিনা এটা বলাটা একটু মুশকিল। তবে টি-20তে যে কেউ যে কাউকে হারাতে পারে, বড় ছোট দল নেই। আমাদের বিশ্বাসটা দরকার। ওই বিশ্বাসটা নিয়ে যদি খেলতে পারি আমরা ভালো করব। ট্রফি জিততে পারবো কি পারবো না তা জানি না, তবে আমাদের ভালো কিছুর সম্ভাবনা আছে। 3 মে থেকে শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ। প্রথম 2 ম্যাচ মিস করলেও সিরিজের তৃতীয় টি-20তে বাংলাদেশের হয়ে মাঠে নামবেন তিনি। এস এম ইকবাল, সময় সংবাদ। এবারে ঢাকা প্রিমিয়ার লিগের খবর। 13 ম্যাচে 13 জয় নিয়ে শিরোপা উদযাপনের অপেক্ষায় আবাহনী। পরের ম্যাচ জিতলেই সব সমীকরণ পেছনে ফেলে ট্রফি উৎসব করবে আকাশী নীলরা।
এদিন গাজী গ্রুপ ক্রিকেটার্সকে 171 রানে হারিয়েছে শান্তর দল। অধিনায়কের সেঞ্চুরিতে গাজী গ্রুপকে 344 রানের লক্ষ্য দেয় আবাহনী। জবাবে 172 রানে অল আউট হয় গাজী। শিরোপা উদযাপনের মঞ্চ প্রস্তুত, সহজ সমীকরণের মারপ্যাচে অপেক্ষা আকাশী নীলদের। পরের ম্যাচ জিতলেই সোজা সাপটা উৎসবে মাতবে বর্তমান চ্যাম্পিয়নরা। লিগ পর্বের টানা 11-র পর সুপার লিগেও টানা দ্বিতীয় জয়। ফতুল্লায় গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচটা শুরুতে কঠিন মনে হলেও সময়ের সঙ্গে যেন সহজতর হয়েছে। জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার আগে লিটন দাসের শেষ ডিপিএল ম্যাচ। নাইম শেখের সঙ্গে স্লো শুরু, সম্ভাবনা তৈরি করে ফিরেছেন 33 রানে। একই সংখ্যায় বিদায় নিয়েছেন নাইমও। জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডের 10 ক্রিকেটার খেলছেন আবাহনীতে। 3 নম্বরে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুর্দান্ত ইনিংসটা লাল সবুজ জার্সিতে ফেরার আগে বাড়াবে আত্মবিশ্বাস। বিজয়কে নিয়ে গাজী গ্রুপের বোলারদের শাসন করেন, খেলেন বাউন্ডারির উপর। 82 বলে সেঞ্চুরি পূরণ করেন টাইগার অধিনায়ক। 84 বলে 101 রান করেই ফিরেছেন, যদিও 93 রানে একটা জীবন পেয়েছিলেন বাঁহাতি ব্যাটার। আরেক জাতীয় দলের ক্রিকেটার জাকের আলী অনেক নেমে খুব বেশি অবদান রাখতে পারেননি এদিন। 11 রানে ফিরতে হয়েছে। তবে তাওহিদ হৃদয় খেলেছেন দারুণ এক ক্যামিও। জাতীয় দলের ক্যাম্পে যাওয়ার আগে 40 বলে 38 রানে থাকেন অপরাজিত। আবাহনীর স্কোরবোর্ডে জমা পড়ে 343 রান। রান পাহাড় তাড়া করতে নেমে চাপে পৃষ্ঠ গাজী গ্রুপ ক্রিকেটার্স। উইকেট হারায় শুরু থেকে এদিন আবাহনী শিবিরে ছিলেন না পেসার তাসকিন, শরীফুল, সাইফুদ্দিনরা। তারপরও সুবিধা করতে পারেনি গাজীর ব্যাটাররা। তানজিম সাকিব আর রাকিবুল হাসানের সামনে অসহায় আত্মসমর্পণ করেছে গাজী। রাকিবুল নিয়েছেন 4 উইকেট আর তানজিম সাকিবের শিকার 2। 172 রানে অল আউট গাজী গ্রুপ ক্রিকেটার্স। আবাহনীর টানা 13তম জয় উদযাপনের দিনে ছিল বিশেষ একটা উপলক্ষ। ক্রিকেটার মোসাদ্দেক সৈকত আকাশী নীল জার্সিতে পূরণ করেছেন 12 বছর। ঐতিহ্যবাহী ক্লাবে যুগপূর্তিতে পেয়েছেন বিশেষ সম্মাননা। শান্ত আর লিটন তুলে দেন উপহার। ভালোবাসায় সিক্ত সৈকত ক্রিকেট ক্যারিয়ার শেষ করতে চান আকাশী নীল জার্সিতেই। আমার শেষ পর্যন্ত এখানেই খেলতে চাই এবং যত বছর এখানে খেলেছি আমার কাছে মনে হয় আমি পুরো দায়িত্বটা নিয়েই খেলেছি আবাহনীতে, এবং তারাও আমার উপর সেই আস্থাটা রেখেছেন এবং আমি চেষ্টা করব যে সেই প্রতিদান যেন আমি দিতে পারি। ম্যাচ শেষে ক্যাম্পে যোগ দিতে তড়িঘড়ি করে মাঠ ছাড়েন জাতীয় দলের ক্রিকেটাররা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ফতুল্লা, নারায়ণগঞ্জ। রনি তালুকদারের ক্যারিয়ার সেরা ইনিংসে প্রাইম ব্যাংকে 33 রানে হারিয়েছে মোহামেডান। এ জয়ে পয়েন্ট টেবিলের 2 নম্বরে উঠে এসেছে ইমরুল কায়েসের দল। আগে ব্যাট করে রনির 141-এ ভর করে 317 রান তোলে মোহামেডান। জবাবে খেলতে নেবে 284-তে থামে প্রাইম। এ ম্যাচেও ব্যর্থ তামিম ইকবাল। 1-20-1-14 শেষ 4 ইনিংসে তামিম ইকবালের সংগ্রহ। মোহামেডানের বিপক্ষে দলের প্রয়োজনে আরও একবার ব্যর্থ সাবেক এই টাইগার অধিনায়ক। শুধু এই 4 ম্যাচ নয়, এবারের ডিপিএলে সাদামাটা পারফরমেন্স বাঁহাতি ওপেনারের। গড়ের হিসেবে তামিমের অবস্থান 35-এরও বাইরে। এমনকি আমিনুল ইসলাম বিপ্লব, শামসুর রহমান শুভ কিংবা অলোক কাপালিরাও এগিয়ে ইনিংস প্রতি রানের হিসেবে। 36 পেরোনো এই ক্রিকেটার না পারলেও হোম অফ ক্রিকেটে ব্যাট হাতে সফল পারভেজ হোসেন ইমন। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক এদিনও প্রাইমের হয়ে ছন্দে থেকে শুরু করেন, যদিও এ ম্যাচে 34 রানে কাটা পড়েন এই ওপেনার। তামিম ইকবালের কারণে নিজের পছন্দের ওপেনিং পজিশন ছাড়া শাহাদাত হোসেন দীপু নামেন 3-এ। মিরাজের বলে ফেরার আগে পূর্ণ করেন 50। এরপর ইনিংস মেরামতের কাজ শুরু করেন জাকির মুশি। তবে 34তম ওভারে ঘুরে যায় ম্যাচের প্রেক্ষাপট। মুশফিকের ধরা ক্যাচ নিয়ে খেলা বন্ধ ছিল 15 মিনিটেরও বেশি। ডাগআউটে তামিম ইকবালের সঙ্গে ম্যাচ রেফারির আলোচনায় যুক্ত হন মোহামেডান কর্তারাও। শেষ পর্যন্ত আউটের ঘোষণায় দিয়েছেন ফিল্ড আম্পায়ার। তবে শেষ দিকে প্রাইম ব্যাংকের বড় লজ্জার হাত থেকে বাঁচান শেখ মেহেদী আর সানজামুলের 17 রানের পার্টনারশিপ। ওই 100-র বেশি রানের জুটিতে কেবল ব্যবধানই কমিয়েছে প্রাইম ব্যাংক। এর আগের ইনিংস কেবলই রনি তালুকদারময়। লিস্ট এতে ক্যারিয়ার সেরা ইনিংস মোহামেডান ওপেনারের। তার 141-এর সঙ্গে অঙ্কন মিরাজের 50।
তাতে হেসে খেলে জয়ের জন্য বিশাল পুঁজি পায় সাদা কালো শিবির। প্রাইমকে হারিয়ে টেবিলে তাদের বর্তমান অবস্থান 2 নম্বরে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। আরও একবার কলঙ্কিত হলো বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট। মিরপুরে ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগের ম্যাচে মোহামেডানের বিপক্ষে আম্পায়ারের অদ্ভুত এক সিদ্ধান্তের শিকার হলেন প্রাইম ব্যাংকের মুশফিকুর রহিম। আবু হায়দার রনি ক্যাচ ধরে বাউন্ডারি লাইনে পা লাগালেও তা নিয়ে কোনো ভ্রুক্ষেপই করেননি ফিল্ড আম্পায়ার মনিরুজ্জামান। তৃতীয় আম্পায়ার না থাকার অজুহাত দিয়ে তিনি আউট না হলেও আউটের সিদ্ধান্ত দেন মুশির বিরুদ্ধে। এদিকে এ ঘটনার জেরে ম্যাচ শেষে প্রতিপক্ষের সঙ্গে হাত মেলানোর সৌজন্যতা দেখানোর প্রয়োজন মনে করেননি প্রাইমের ক্রিকেটাররা। ঢাকা প্রিমিয়ার লিগ এখন আস্ত একটা সার্কাস। এখানে যখন যা ইচ্ছা, যেভাবে ইচ্ছা সেভাবেই সব করা যায়। দলগুলোর যেমন নেই কোনো জবাবদিহিতা, তেমনি সব সমালোচনার ঊর্ধ্বে এই লিগ পরিচালনা কমিটি, সিসিডিএম কর্তারা। আম্পায়ারদের মানহীন পারফরমেন্স নিয়ে হাজারো প্রতিবেদন তৈরি হলেও এখানে কোনো ভ্রুক্ষেপ নেই কর্তা ব্যক্তিদের। উল্টো সবকিছুর জবাবে রয়েছে তাদের হাজারো অজুহাত। দেশের ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরটাকে এখন হাস্যরসের জায়গায় পরিণত করেছেন বর্তমান সিসিডিএম। এই তো কদিন আগে একজন ক্রিকেটারের কনকাশন সাব নিয়ে বিকেএসপিতে হয়ে গেল তুঘলকি কাণ্ড। আম্পায়ারের ভুলের বলি হয়েছিল সেদিন একটা দল। এরপর আম্পায়ারদের এমন জাতা সিদ্ধান্ত আরও দেখা দিয়েছে বিভিন্ন সময়, কিন্তু সিসিডিএম এর কাছে এটাই দুর্দান্ত এক টুর্নামেন্টের উদাহরণ। সুপার লিগের দ্বিতীয় রাউন্ডে এবার আবারও প্রাইম ব্যাংকের সঙ্গে বিমাতাসুলভ আচরণ ফিল্ড আম্পায়ারের। এর আগে আবাহনীর বিপক্ষে তারা বাজে আম্পায়ারিং এর অভিযোগ তোলার পর এবার প্রাইমের প্রতিপক্ষ ছিল মোহামেডান। সাদা কালোদের 318 রানের টার্গেটে ব্যাট করছিল প্রাইম ব্যাংক। 34তম ওভারে স্ট্রাইকে ছিলেন মুশফিকুর রহিম এবং নন স্ট্রাইকে জাকির হাসান। নাইম হাসানের করা ওভারটির চতুর্থ বলে মিড উইকেটে উড়িয়ে মারেন মুশি। দেখে মনে হচ্ছিল সহজেই বাউন্ডারিতে ক্যাচ হয়ে যাবে, সেটা হলো তাই। আবু হায়দার রনি ডাইভিং ক্যাচে বিদায় জানালেন মিস্টার ডিপেন্ডেবলকে। কিন্তু বিপত্তিটা বাধে এরপরই। মাঠ ছেড়ে মুশি চলে যাওয়ার সময় তাকে আটকান ফোর্থ আম্পায়ার। রিপ্লেতে দেখা যায় ক্যাচ ধরার পর বাউন্ডারি লাইনের দড়িতে পা স্পর্শ করে রনির। নিয়ম মতো ছক্কা হওয়ার কথা ছিল সেটা, কিন্তু ফিল্ড আম্পায়ার মনিরুজ্জামান কোনোভাবেই মানতে নারাজ সে সিদ্ধান্ত। তিনি তার দেয়া আউটের সিদ্ধান্তেই অবিচল থাকেন। পরে ড্রেসিং রুম থেকে বের হয়ে আসেন তামিম ইকবাল। ক্ষুব্ধ সাবেক অধিনায়ক তর্কে জড়ান ম্যাচ অফিসিয়ালদের সঙ্গে। মোবাইলে ফুটেজ দেখান সবাইকে, কিন্তু দেশের সবচেয়ে বড় লিগ আইসিসি স্বীকৃত লিস্ট এ একটি টুর্নামেন্টে তৃতীয় আম্পায়ার না থাকার অজুহাত দেখিয়ে বহাল থাকে মুশফিকের আউটের সিদ্ধান্ত। ঘটনায় হতবিহ্বল প্রাইম ব্যাংক মেনে নিতে বাধ্য হয় সে অজুহাত। মাঠ ছাড়েন মুশফিক। মিনিট 15 বন্ধ থাকার পর আবারও শুরু হয় ম্যাচ। পরে ম্যাচের শেষে ক্রিকেটের সম্প্রীতি আর ভদ্রতার যে উদাহরণ দেখায় দুই প্রতিপক্ষ, সেই হাত মেলানো থেকে বিরত থাকেন প্রাইম ব্যাংকের ক্রিকেটাররা। মোহামেডান অপেক্ষা করলেও এগিয়ে আসেনি সালাউদ্দিন বাহিনী। আম্পায়ারের অবিচারের প্রতিবাদ জানাতে গিয়ে এই অসৌজন্যতার আশ্রয় নেন তারা। তবে বিষয়টিকে একান্তই আম্পায়ারের সিদ্ধান্ত বলে মনে করেন মোহামেডানের ক্রিকেটাররা। রনি ক্যাচটা নিছে, যদি রনির উপরে পুরোটা এটা ডিপেন্ড করে, ও যে ডিসিশনটা দিবে সেটার উপরে করবে, কারণ এখানে তো ক্যামেরা ওইভাবে ছিল না। কারণ থার্ড এম্পায়ার যদি থাকতো তাহলে সেটা ভালোভাবে দেখতে পারতো। আমরা তো মাঠেই ছিলাম, আর বাকিটা প্রাইম ব্যাংকের ব্যাপার। চ্যাম্পিয়নশিপ থেকে আগেই ছিটকে যাওয়া প্রাইম ব্যাংক এবার অনেকটাই পিছিয়ে গেল রানার আপ হওয়ার দৌড় থেকেও। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। বাংলাদেশে এসে প্রথমবারের মতো অনুশীলন করেছে ভারত জাতীয় নারী ক্রিকেট দল। ওয়ার্ম আপ, ফিল্ডিং আর নেট ব্যাট করেই অনুশীলন সেশন পার করেছে হরমনপ্রীত ও স্মৃতি মান্ধানারা। দুদিন আগে বাংলাদেশে এসেছে ভারত, তবে প্রথম দিন বিশ্রামে ছিল তারা। এদিন শুরু করেছে অনুশীলন। প্রথমে ওয়ার্ম আপ, এরপর বেশ কিছুক্ষণ ফিল্ডিং অনুশীলন করেছেন স্মৃতি মান্ধানারা। পরে নেটে নিজেদের ব্যাটিং বোলিং ঝালিয়ে নিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। আসন্ন টি-20 বিশ্বকাপের প্রস্তুতি স্বরূপ বাংলাদেশে এসেছেন তারা। টাইগ্রাসদের বিপক্ষে খেলবে 5টি টি-20। এ নিয়ে মোট তৃতীয়বারের মতো টি-20 সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে ভারত নারী ক্রিকেট দল। আগামী 28 এপ্রিল সিরিজের প্রথম টি-20তে মুখোমুখি হবে বাংলাদেশ ভারত। এবারে ফুটবলের খবর। অবশেষে সুখবর পেল বাংলাদেশ নারী ফুটবল দল। সাফের প্রস্তুতিতে আগামী 31 মে ও 3রা জুন ঢাকায় চাইনিজ তাইপের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে সাবিনারা।
কিংস অ্যারেনায় হবে এই 2 ম্যাচ। জুলাই উইন্ডোতেও ম্যাচ আয়োজনের চেষ্টা থাকবে ফেডারেশনের। এবারের সাফে দক্ষিণ এশিয়ার বাইরে থেকেও দল আসায় শিরোপা ধরে রাখায় চ্যালেঞ্জিং হবে বলে জানালেন নারী উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। তবে সাফের আগে ইচ্ছা থাকলেও অর্থের অভাবে দেশের বাইরে ক্যাম্প করা হচ্ছে না। 2022 সালে সাফ জয়ের পর প্রতিবেশী দেশগুলো যখন টানা ম্যাচের মধ্যে বাংলাদেশ নারী দল তখন বাফুফের ক্যাম্পে গদবাঁধা অনুশীলন করেই সময় কাটিয়েছে। দেশের নারী ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো সাফ জয়ের 9 মাস পর নেপালের সঙ্গে প্রথম ম্যাচ খেলার সুযোগ পায় সাবিনারা। এরপর বাংলাদেশ সফরে এসেছে মালয়েশিয়া ও সিঙ্গাপুর। মিয়ানমারে যাওয়ার কথা থাকলেও দেশটির রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে না থাকায় যাওয়া হয়নি। খেলার কথা থাকলেও আসেনি ফিলিস্তিন, লেবানন ও সৌদি আরবের মতো দল। মতিঝিল পাড়ায় কান পাতলেই শোনা যায় নারী ফুটবলারদের মাঝে ম্যাচ খেলতে না পারার আক্ষেপ। সাফ জয়ের সাফল্যে ম্যাচ বাড়ার কথা থাকলেও সে তুলনায় কমেছে কয়েক গুণ। অবশেষে নারী ফুটবলারদের জন্য সুখবর দিয়েছে বাফুফে। এবছর অক্টোবরের শেষে দেশের মাটিতে অনুষ্ঠেয় সাফের প্রস্তুতির অংশ হিসেবে চাইনিজ তাইপের বিপক্ষে 2টি ম্যাচ খেলবে বাংলাদেশ। আমাদের যেটা জুন উইন্ডো, অর্থাৎ জুন উইন্ডোটা শুরু হয়েছে এন্ড অফ দ্য মে টু জুন। তো সেক্ষেত্রে আমরা চাইনিজ তাইপের সাথে খেলবো। ফার্স্ট ম্যাচ হচ্ছে 31শে মে আর সেকেন্ড ম্যাচ হচ্ছে 3rd জুন। তাইপে অনেক স্ট্রং টিম চাইনিজ তাইপে। তো আমাদের তো মেইনলি সাফকে সামনে রেখে এটা আমাদের প্র্যাকটিস ম্যাচ বলতে পারেন। ফিফা ফ্রেন্ডলি বাট আমাদের জন্য প্র্যাকটিস ম্যাচ। সাফে এবার দক্ষিণ এশিয়ার বাইরে থেকেও আসবে আরও একটি দল। তাই শিরোপা ধরে রাখা এবার আগের চেয়েও অনেক বেশি চ্যালেঞ্জিং বলে মনে করেন কিরণ। ট্রফি ধরে রাখার জন্য তো আমার চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। আমরা যে ফিফা উইন্ডো আছে, জুন উইন্ডো আমরা অলরেডি শুরু করব এবং জুলাই উইন্ডো আমাদের ধরে নিতে পারেন কনফার্ম আছে। আমরা জুলাই উইন্ডোতেও খেলবো। এরপরে আর কোনো উইন্ডো নাই, এরপরে উইন্ডো নাই। কিন্তু যদি আমরা মনে করি আরও ম্যাচ খেলা দরকার, তখন আমরা উইন্ডোর বাইরে গিয়েও খেলবো ওই সাফের আগে। ছেলেদের আন্তর্জাতিক কোনো ম্যাচের আগে সৌদি আরবে নিয়মিত ক্যাম্প করার সুযোগ পায় জামাল ভুঁইয়ারা। তবে মেয়েদের বেলাতেই অর্থ না থাকার দোহাই নারী উইংয়ের। আমাদের এত পয়সা নাই, আমরা এই ফিফা ফ্রেন্ডলি যেগুলো খেলবো সেটাই আমরা হিমশিম খাচ্ছি, সেই টাকাই আমাদের নাই। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। বাফুফে একাডেমি চ্যাম্পিয়নশিপ থেকে প্রতিভাবান ফুটবলারদের নিয়ে অনুষ্ঠিত হলো বাফুফে ন্যাশনাল ট্রায়াল 2024। তৃণমূল থেকে বাছাইকৃত ফুটবলারদের নিয়ে কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এই ট্রায়াল। যে দেশের 168টি একাডেমি থেকে 200 জন ফুটবলার অংশগ্রহণ করেন এবারের ন্যাশনাল ট্রায়ালে। দীর্ঘ 2 মাস ব্যাপী চলমান বাফুফে একাডেমি চ্যাম্পিয়নশিপ থেকে প্রাথমিকভাবে বাছাই করা হয় এই ফুটবলারদের, যেখান থেকে ট্রায়ালের মাধ্যমে 50 থেকে 60 জন ফুটবলারকে চূড়ান্ত বাছাই করা হবে, যেখানে থাকবেন এলিট একাডেমির ফুটবলারদের সঙ্গে। তবে আগে থেকে এলিট একাডেমিতে থাকার জায়গা সংকুলন হলেও অ্যাকোমোডেশন বাড়ানোর কাজ করছে বাফুফে ডেভেলপমেন্ট কমিটি। এ ধরনের ট্রায়াল থেকে উঠে আসা ফুটবলাররাই ভবিষ্যতে জাতীয় দলে জায়গা করে নেবেন বলে প্রত্যাশা বাফুফের। আর এমন উদ্যোগে খুশি ফিফার কনসালটেন্টও। কোনো ট্যালেন্টই যেন বাদ না যায়, সেই কারণে আমাদের এই 200 প্লেয়ারকে নিয়ে আবার একটা যাচাই বাছাই প্রক্রিয়া চলছে। যেন কেউ বাদ না যায়, এখান থেকে অন্য কেউ যদি ইনক্লুড হয়, তাহলে আমরা আশা করি যে 50 থেকে 60 জন প্লেয়ার আমরা এখানে পাবো। আমাদের অ্যাকোমোডেশন যেটুক আছে ওইটুক নিয়েই আমরা এগিয়ে যেতে হবে। আমাদের নাই বলে আমরা পিছিয়ে যেতে চাই না। আমি মনে করি ফুটবলে ট্যালেন্ট তুলে আনতে হলে গ্রাসরুট থেকেই কাজ করতে হবে। এখান থেকে ফুটবলার ট্রায়ালের মাধ্যমে একাডেমিতে যোগান দেয়া যাবে। এরপর সেখান থেকে জাতীয় দলেও ফুটবলার পাওয়া সম্ভব। আমাদের যে স্লোগান আছে, প্রতিটি প্রতিভাকেই সুযোগ দেওয়া উচিত, কারণ প্রতিভা লুকিয়ে থাকে। আমরা সেটাই চেষ্টা করছি। আমরা এখান থেকে 35 থেকে 36 জন ফুটবলার তুলে আনতে চাই, যারা দক্ষ কোচের অধীনে খেলবেন। চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার 115তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। কুমিল্লার আরেক বলি রাশিদকে হারিয়ে তিনি জয় পান। এবারের প্রতিযোগিতায় বিভিন্ন বয়সী শতাধিক বলি অংশ নেন। বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। এভাবেই চট্টগ্রামের ঐতিহ্যবাহী ঢোলপাশটার মাধ্যমে লালদিঘির মাঠে প্রবেশ করেন বলিরা। এ সময় বাদ্যের তালে তালে নাচের মাধ্যমে দর্শকদের মাতিয়ে তোলেন তারা।
ব্রিটিশ বিরোধী আন্দোলনে বাঙালি যুব সমাজকে একত্রিত করার লক্ষ্যে আব্দুল জব্বার সওদাগর 1909 সালে বলি খেলার প্রচলন করেন। তারপর থেকেই শত বছরের বেশি সময় ধরে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে এই কুস্তি প্রতিযোগিতা। এটা যদিও জব্বারের বলি খেলা নামে, কিন্তু আমি গর্ববোধ করি চট্টগ্রামবাসী হিসাবে। এটা চট্টগ্রামের এই ঐতিহ্য, চট্টগ্রামবাসীরই খেলা। এটা 70 বৃদ্ধ থেকে শুরু করে বিভিন্ন বয়সী তরুণ কুস্তি প্রতিযোগিতা করে একে অপরের বিরুদ্ধে। আর তীব্র গরমকে উপেক্ষা করে ঐতিহাসিক এই খেলা দেখতে উপস্থিত হয় হাজারো বিভিন্ন বয়সী মানুষ। এবছর একটু গরম বেশি, গরমের মধ্যে আমরা এই বলি খেলা অবশ্যই উদযাপন করতে আসছি। এই বলি খেলতে খেলতে একদিন হঠাৎ করে জব্বরের চান্স পাই। এই চান্স যে আমিও জব্বরের বলি খেলাতে খেলতে আসলাম, অনেক ভালো লাগছে। এদিকে সকল রাউন্ড শেষ হওয়ার পর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় কুমিল্লার 2 বলি বাঘা শরীফ ও রাশেদের মধ্যে। শ্বাসরুদ্ধ করে এই খেলায় 11 মিনিট 24 সেকেন্ডে হার মানেন রাশেদ। বিকেল 5:30টায় কুমিল্লার বাঘা শরীফকে চ্যাম্পিয়ন ঘোষণা করেন রেফারিরা। এটা আমার নানা থেকে শিখা এবং কি আশা, আর এটা খেলে যাবো এবং ভবিষ্যৎ আমার পর প্রজন্মদেরকেও শিখাবার। হার জিত সেটা ঈশ্বর করে দিছে, কিন্তু আপনার থেকে মনে হতে থাকতে হবে যে আমি জিততে হবে সেটা। বলি খেলাকে কেন্দ্র করে 3 দিনব্যাপী অনুষ্ঠিত হয় বৈশাখী মেলা। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন কার্লোস তেভেজ। তার শারীরিক অবস্থায় স্থিতিশীল এবং একই সঙ্গে মেডিকেল টেস্টের রিপোর্টগুলো ভালো আসায় তাকে রিলিজ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এর আগে গেল মঙ্গলবার বুকে ব্যথা নিয়ে আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আয়ার্সে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হন কার্লোস তেভেজ। প্রাথমিক পরীক্ষায় জটিল কিছু না এলেও সতর্কতার জন্য একদিন তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়। একই সঙ্গে দেয়া হয় আরও কিছু পরীক্ষা নিরীক্ষা। তবে সব রিপোর্ট ভালো আসায় হাসপাতাল থেকে তাকে রিলিজ দেওয়া হয়। তেভেজের আবারও মাঠে ফিরতে কোনো সমস্যা নেই, যে কোনো সময় আবারও দলকে অনুশীলন করাতে পারবেন তিনি। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিশ্বকাপ ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের ক্যাম্প সামনে রেখে চট্টগ্রামে বাংলাদেশ দল। শুক্রবার শুরু 3 দিনের অনুশীলন। দেশের বাইরে থাকায় নেই সাকিব মুস্তাফিজ। বিশ্বকাপের কম্বিনেশন সেট করতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম 2 ম্যাচ খেলবেন না সাকিব। কোচ ও অধিনায়কের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত বললেন, সমালোচনা অবান্তর। এবং সুখবর পেল বাংলাদেশ নারী ফুটবল দল। সাফের প্রস্তুতিতে জুনে চাইনিজ তাইপের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ খেলবে সাবিনারা। অর্থের অভাবে দেশের বাইরে হচ্ছে না ক্যাম্প।